আচ্ছা, এই তড়িৎচুম্বকত্ব আর পদার্থের চৌম্বক ধর্ম এই দুটো চ্যাপ্টার পড়ার পর যে মডিউলটা আমাদের পড়তে হয় সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ। এটাকে আর কি অনেক সময় ইলেকট্রোম্যাগনেটিজম 2 বলেও আর কি ডাকা হয়। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এই চ্যাপ্টারটা আমরা আজকে শুরু করছি। এবার কথা হচ্ছে যে এইটা পড়তে গেলে তোকে প্রাইমারিলি 3টে জিনিস জানতে হবে, যেটা তুই খানিকটা চুম্বকের এতে জেনে এসছিস। এই 3টে টার্ম আর কি। চুম্বক বলরেখা, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স জানিস, আর ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ এবং চৌম্বক প্রবাহ ঘনত্ব। এই 3টে রাশি আগে তোকে একটু ব্যাকরণের মতো জানতে হবে, কারণ এটার ওপর ভিত্তি করেই চ্যাপ্টারটা আছে। আর জেনে রাখ, এমনি মানে সভ্যতার জন্য আর কি অনেক প্রচণ্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কারণ আজ অবধি আমরা বিদ্যুৎ আবিষ্কার করার মানে বিদ্যুৎ তৈরি করার যে পদ্ধতিগুলো জানি তার মোটামুটি একমাত্র পদ্ধতি এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। মানে যে কোনো বিদ্যুৎ উৎপাদনের কারখানায়, সে জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, যাই হোক, এই যেগুলো আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে তার কোরের বিষয়, মানে তার মূল থিওরিটা এইটা। চুম্বক বলরেখা আমি বলছি না, সেটা ম্যাগনেটে আমরা পড়েছি যে কোনো চুম্বক ক্ষেত্রে একটা একক উত্তর মেরু যে কাল্পনিক পথে চলে, লোকাস অফ এ ফ্রি ইউনিট নর্থ পোল ইন এ ম্যাগনেটিক ফিল্ড। এবার চুম্বক বলরেখারই একটা পার্ট হচ্ছে চৌম্বক প্রবাহ। মানে কোনো একটা রিজিয়ান ধর যদি এরম হয়, সেই স্থানের ভেতর দিয়ে লম্বভাবে যে কটা চৌম্বক বলরেখা যাবে, মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাসিং পারপেন্ডিকুলারলি, তাকে চৌম্বক প্রবাহ বলে। তাহলে এমনি আমি একটা ছবি আঁকছি যে সাধারণভাবে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে কতগুলো প্যারালাল আর কি ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স হয়। আর রিজিয়ানটা যদি আমি এইটা সিলেক্ট করি, তাহলে দেখ এই ক্ষেত্রটার মধ্যে দিয়ে লম্বভাবে যে কটা বলরেখা গেছে সেটা হচ্ছে 3টে। তাহলে চুম্বক প্রবাহ বলতে এখানে ওই 3 সংখ্যাটা বোঝাবে, যেটা সাধারণত ফাই দিয়ে ডিনোট করে। আর এমনি চুম্বক তো এটা তো আমরা তড়িতের ক্ষেত্রেও এই প্রসঙ্গটা পড়েছিলাম, তড়িৎ বলরেখা। এটা যেহেতু চুম্বক বলরেখা, তাহলে এটাকে মানে ফাই এর বদলে আমরা ম্যাগনেটের জন্য ফাই বি লিখতে পারি। আর সেটা এই যে এক্সাম্পল দিয়েছি তাতে এই অঞ্চলটা আমি যেটা গোল করে এঁকেছি তার মধ্যে দিয়ে লম্বভাবে দেখ যে কটা বলরেখা গেছে সেই সংখ্যাটাকে চৌম্বক প্রবাহ বলে, অ্যাকচুয়ালি ফাই বি, কিন্তু পরে আরও অনেক নোটেশন ব্যবহার হবে বলে এটাকেও আমরা ফাই বলছি, মানে চৌম্বককেও আমরা এটাকে ফাই বলছি। আর চৌম্বক প্রবাহ ঘনত্ব বলতে এটাই আর কি ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে যটা যায়, মানে ফাই যদি চৌম্বক প্রবাহ হয় তাহলে ফাই বাই এ, সেইটাকে চৌম্বক প্রবাহ ঘনত্ব বলে। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, সেটা হচ্ছে যে ম্যাগনেটিক ফ্লাক্স পার ইউনিট এরিয়া। তাহলে এই যেটা আমি নিয়েছি তার এরিয়া ধর যদি এ হয়, আর পারপেন্ডিকুলারলি যদি ফাই সংখ্যক বলরেখা এখানে ক্রস করে আর কি, তাহলে এর ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি আমরা বলবো ফাই বাই এ। তাহলে এই 3টে হলো এখানকার মানে প্রথম মানে বেসিক রাশি, যেগুলো মোটামুটি চুম্বকের জায়গা থেকে আসে। আর ক্ষেত্রফলটা সম্পর্কে আমাদের একটু ধারণা আছে, আমরা গসের উপপাদ্য যেহেতু পড়েছি। ক্ষেত্রফল হচ্ছে তোর একটা ভেক্টর, আর কোনো একটা বদ্ধ তলের ক্ষেত্রে ক্ষেত্রফল ভেক্টরটা তার মধ্যবিন্দু থেকে বাইরের দিকে কাজ করে, সেটা ভেতরেও নেওয়া যায়। মানে একটা ওপেন সারফেসের ক্ষেত্রে সেটা ভেতর বাইরে যে কোনো দিকে নেওয়া যায়। ক্লোজ সারফেসের ক্ষেত্রে এরিয়া ভেক্টরটা সবসময় বাইরের দিকে হয়। আর এই যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো গেছে, যেহেতু এই তলের সাথে লম্ব বরাবর গেছে, তাহলে সেটা অ্যাকচুয়ালি এই এ ভেক্টরের প্যারালাল। তাহলে এই 3টে প্রথম রাশিমালাগুলো রয়েছে। আর দেখ, ওই তড়িৎচুম্বকত্বের এককগুলো তোকে এমনি মানে সরাসরি বলে দিয়েছিল, সেগুলো এইখানে তুই ভালোভাবে জানতে পারবি। আর দেখ, একটা বিচ্ছিন্ন একক উত্তর মেরু পাওয়া যায় না, তার মানে চুম্বক বলরেখাগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল, মানে কাল্পনিক আর কি। মানে আমরা অনুমান করি যে লোকাস অফ এ ফ্রি ইউনিট নর্থ পোল, এটা বাস্তবে সম্ভব নয়, কারণ
একটা চুম্বকের বিচ্ছিন্ন উত্তর মেরু কোনোদিন পাওয়া যায় না। ম্যাগনেট মানেই সেটা একটা ডাইপোল ফর্মে থাকবে। কিন্তু তবু দেখ আমরা চৌম্বক বলরেখা বা পরবর্তী ক্ষেত্রে চৌম্বক প্রবাহ ঘনত্ব এইগুলোকে এত ইম্পর্টেন্স দিই কেন, বা সারা তড়িৎচুম্বকীয় আবেশ এই বিষয়গুলোর ওপরেই দাঁড়িয়ে আছে কেন? কারণ এইগুলোর ওপর ভিত্তি করে একটা চুম্বকের যে দুটো বেসিক ব্যাপার, মানে চুম্বক ক্ষেত্র প্রাবল্য, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বি, তার ম্যাগনিটিউড এবং ডাইরেকশন, মানে তার মান ও দিক সেই বলরেখাগুলো দিয়ে বলা যায়। কি বলতে চাইছি, বলরেখার সময় বলেছিলাম যে এটা যদি একটা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স হয়, তাহলে তার যে কোনো বিন্দুতে ট্যানজেন্ট ড্র করলে, স্পর্শক আঁকলে, এই বলরেখার যে কোনো বিন্দুতে ট্যানজেন্ট আঁকলে সেটা চৌম্বক ক্ষেত্রের দিক হয়, মানে এটা হলো দিক সংক্রান্ত ব্যাপার। আর দেখ আজকে আমরা শিখব মানটা। তো সেটা দেখ এক কথায় তোকে এতক্ষণ যেটা বললাম যে কোনো স্থানে চৌম্বক প্রবাহ ঘনত্ব মানে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে যে কটা চৌম্বক বলরেখা অতিক্রম করে, অর্থাৎ কিনা চৌম্বক প্রবাহ ঘনত্ব, সেটা একেবারে বাংলায় সেই স্থানের বি। মানে আবার আমি ওই জায়গাটা আঁকছি যে এই একটা এরিয়া ভেক্টর, সে এরিয়া ভেক্টর এই দিক বরাবর কাজ করে, মানে এর এরিয়াটা যদি এ হয় আর এর ভেতর দিয়ে এই লম্বভাবে, মানে এই ক্ষেত্রটার সাথে লম্বভাবে, তার মানে ক্ষেত্রফল ভেক্টরটার সাথে সমান্তরালে এই দিক বরাবর এই যে টোটাল বলরেখা যেটা গেছে সেটা যদি ফাই হয়, তাহলে এই ফাই বাই এ, মানে যেটাকে আমি একটু আগে অবধি চৌম্বক প্রবাহ ঘনত্ব বলেছি, সেইটা একেবারে বাংলায় এই জায়গাটা চৌম্বক ক্ষেত্র, মানে ম্যাগনেটিক কোনো একটা রিজিয়নের ম্যাগনেটিক ফিল্ড বলতে, এক কথায় কোনো এক জায়গায় ম্যাগনেটিক ফিল্ড বলতে একেবারে পরিষ্কার বাংলায় সেই জায়গার চুম্বক প্রবাহ ঘনত্বটাই বোঝায়। মানে আমি বলতে চাইছি সমানুপাতিক নয়, একদম সমান, যে কোনো স্থানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হলো সেই স্থানে চৌম্বক প্রবাহ ঘনত্ব। এবার আরেকটু ভালো পরীক্ষার জন্য একটু এই জায়গাটা দেখে নি, এটা অ্যাকচুয়াল রিলেশনটা এরম হবে, মানে সবসময় ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো তো আমি যেমন এঁকেছি সেরম যাবে না, মানে সেক্ষেত্রে আর কি জেনারেল রিলেশনটা এইটা, যে এইটা ধর একটা ক্ষেত্রফল এ, তাহলে তার এরিয়া ভেক্টরটা এর সাথে পারপেন্ডিকুলারলি এদিকে কাজ করছে, আর লাইন্স অফ ফোর্সটা ধর এইভাবে গেছে, তাহলে বি এর ডাইরেকশন এইটা, তাহলে বিটা দেখ এর সাথে তখন আর অ্যালাইড মানে সমান্তরাল নয়, সান থিটা কোণ করে আছে, তাহলে মানে এক্ষেত্রে ফাই কত হবে, মানে এমনিতে তোকে বলা হয়েছিল যে বি হচ্ছে ফাই বাই এ, তাহলে তখন দেখ ফাই হবে, ফাই এমনি বি এ হয়, কিন্তু এখানে বিটা যেহেতু এর সাথে প্যারালাল নয়, তাহলে এর দিকে বি এর উপাংশ বি কস থিটা, এগুলো ভেক্টর নোটেশনে লিখছি, ইনটু এ, এরিয়া ভেক্টর এ। আর দেখ এইটাকে কি বলে, ডট প্রোডাক্ট বলে, কারণ এ আর বি এর মধ্যের কোণ হচ্ছে থিটা, তাহলে এ বি কস থিটা সেটা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট। তাহলে দেখ যে এই ফাই মানে তো চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে দুটো ভেক্টরের সমন্বয়ে গঠিত একটা স্কেলার রাশি, মানে ম্যাগনেটিক ফ্লাক্সটা একটা স্কেলার রাশি, এটা মনে রাখবে, ম্যাগনেটিক ফ্লাক্স স্কেলার কোয়ান্টিটি। কেন স্কেলার? কারণ দুটো ভেক্টরের ক্রস মানে ডট প্রোডাক্ট, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট একটা স্কেলার হয়, তাহলে অ্যাকচুয়ালি ফুল ফেজের রিলেশনটা মানে ফাই ইজ ইকুয়াল টু এ ডট বি, কিন্তু আমাদের ক্ষেত্রে এই এ আর বি গুলো যেহেতু একই লাইন বরাবর প্যারালাল হবে, তাহলে বেশিরভাগই তোর মানে ফাই ইজ ইকুয়াল টু বি এ, এইটা আপাতত মাথায় রেখে যা, বা বি ইজ ইকুয়াল টু ফাই এ। এইবার আসছে এর ইউনিটসগুলো। হ্যাঁ, এবার ইলেকট্রোম্যাগনেটিজমে ওই ইউনিটগুলো, এই ওরস্টেড, গস, এইগুলো তোকে আর কি বলে দিয়েছিলাম, তুই সেই মতো বলেছিলি, কিন্তু দেখ এইগুলো আসে এইখান থেকে। আমি একটা চার্ট করছি, এই চার্টটা ভালো করে বুঝে লিখে নিবি।
কারণ এই ইউনিটগুলো তোকে জানতে হবে। মানে এক একজন বিজ্ঞানী তাদের নিজেদের নামে ইউনিটগুলোর নাম দিয়ে গেছে, ফলে তারা যা দিয়েছে সেটাই আমাকে জানতে হবে। তাহলে এই চারটা মোটামুটি ইম্পর্টেন্ট হবে ইউনিটগুলোর জন্য। আমি একটু সাজিয়ে নিই। তাহলে ধর রাশিগুলো আমি লিখব মানে এইখানে কি কি রাশি। এক হচ্ছে চুম্বক প্রবাহ মানে ম্যাগনেটিক ফ্লাক্স, যেটা হচ্ছে ফাই। আর 2 লিখব চুম্বক প্রবাহ ঘনত্ব, আর তার মানে যেটা ফাই বাই এ, যেটাকে আমরা মানে বি বলেও ডাকতে পারি। আর কি কি একক আমাদের লাগবে স্বাভাবিকভাবেই, মানে তার সিজিএস আর এসআই একক লাগবে। এককগুলো নিয়ে বলার কিছু নেই, মানে বিজ্ঞানীরা যা বলেছে সেইটা তোকে বলতে হবে, ফলে এই নামগুলো একটু মুখস্থ রাখতে হবে। চুম্বক প্রবাহে সিজিএস একক হচ্ছে ম্যাক্সওয়েল, চুম্বক প্রবাহে সিজিএস একক হচ্ছে ম্যাক্সওয়েল, আর এসআই একক হচ্ছে ওয়েবার। আর খুব স্বাভাবিকভাবেই চুম্বক প্রবাহ ঘনত্ব সেটা যেহেতু ফাই বাই এ, তাহলে সিজিএস একক এর কি হবে, চুম্বক প্রবাহ ঘনত্বের সিজিএস একক হবে ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার, ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার। সেটাকেই এক কথায় আর কি ওরস্টেড বলে, মানে ওরস্টেডের চিহ্ন এইটা। আমি বাংলায় লিখছি একবার, ওরস্টেড। এই এককটা তুই পেয়েছিস। আর ঠিক একইভাবে দেখ এর এসআই একক হবে ওয়েবার, আর ক্ষেত্রফলের এসআই একক মানে মিটার স্কোয়ার, ওয়েবার পার মিটার স্কোয়ার বেসিক্যালি। আর সেইটাকেই আমরা বলি টেসলা। মানে এই এককগুলো একটু চর্চা করে নিব। চুম্বক প্রবাহ সংজ্ঞা আগে বলা হয়েছে, তা চুম্বক প্রবাহের সিজিএস একক ম্যাক্সওয়েল, এসআই একক ওয়েবার, আর সেগুলোকেই ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে চুম্বক প্রবাহ ঘনত্ব, যা নাকি কোনো স্থানে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের একেবারে সাংখ্যমানের সমান। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বি, তার ইউনিট হচ্ছে তোর ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার, যেটাকে ওরস্টেড বা কখনো কখনো গস বলে। মানে সিজিএস একক আর একটা হচ্ছে গস, আর এটা হচ্ছে টেসলা। হ্যাঁ, এই চারটা একটু খেয়াল কর, মানে ভালো করে মানে করে নিন। এবার এই ইউনিটগুলোর মধ্যে সম্পর্কগুলোও আমার ইম্পর্টেন্ট। মানে অঙ্কের ক্ষেত্রে আমায় যখন ইউনিট ম্যানেজমেন্ট করতে হবে, এক একক থেকে আর এক এককে যেতে হবে, তখন এই রিলেশানগুলো মানে আগের বোর্ডে যেগুলো লিখেছিলাম সেইগুলোও জানতে হবে। তো তার মধ্যে তুই মনে রাখবি এইটা মনে রাখলেই বাকিগুলো তুই এমনি পেরে যাবি। এক ওয়েবার হচ্ছে 10⁸ ম্যাক্সওয়েল, মানে সিজিএস আর এসআই পদ্ধতিতে চৌম্বক প্রবাহের মধ্যে সম্পর্ক। এক ওয়েবার হচ্ছে 10⁸ ম্যাক্সওয়েল। এবার সাধারণত যেটা সবচেয়ে বেশি লাগে একটু খেয়াল করে বল যে এক টেসলা জিনিসটা কি। এক টেসলা মানে তো এক ওয়েবার বাই 1 মিটার স্কোয়ার। মানে আমি টেসলার সাথে ওরস্টেডের রিলেশনটা দেখাচ্ছি। মানে সিজিএস পদ্ধতিতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য আর এসআই পদ্ধতিতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের সম্পর্ক পেরে যাবি তুইও, মানে এইটা জানলে পেরে যাবি। ফলে এইটা একটু মনে রাখতে হবে। তাহলে এক ওয়েবার মানে এটা 10⁸ ম্যাক্সওয়েল, আর 1 মিটার মানে 100 সেমি। তাহলে দেখ এটা 10⁴ সেমি স্কোয়ার হবে। এটা করলে 10⁴, আর ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ারকেই ওরস্টেড বলে। তাহলে এই রিলেশনটা মানে অঙ্কে খুবই লাগবে। মানে আমাদের অঙ্ক মানে তো ফর্মুলায় একই এককে আর কি মানগুলো বসাতে হয়। সেক্ষেত্রে এক টেসলা হচ্ছে 10⁴ ওরস্টেড। তাহলে দেখ এই জায়গাটা হচ্ছে এই অবধি যে আলোচনাটা হলো সেটা বলা যেতে পারে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে একটা ব্যাকরণের মতো, যেটা এর শুরুর জায়গাটা। তাহলে আমি শুধু এর থেকে পাওয়া যেটা ইম্পর্টেন্ট সম্পর্ক ফাই ইজুকাল টু বি এ, এইটা রেখে বোর্ড মুছে দিলাম। এইবার দেখ কাকতালীয়ভাবে ফ্যারাডে একটা কি জিনিস পর্যবেক্ষণ করেছিলেন, যেটার উপরে পুরো তোর এই চ্যাপ্টারটা দাঁড়িয়ে। ফ্যারাডের পর্যবেক্ষণ মানে অবজারভেশন।
তা বলে এই এই একটা কয়েল ধর, মানে কোনো পরিবাহী তার, কিন্তু তাতে তড়িৎ চলছে না। হ্যাঁ, মানে মানে যেটা আলোচনা করতে আসছি সেটাকে বলতে পারিস যে কারেন্ট উইদাউট ব্যাটারি। মানে এর আগে তো আমরা প্রবাহী তড়িতে কারেন্ট পেয়েছি, সেটা ব্যাটারি দিয়ে পেয়েছি। আর দেখ এখন যেটা আলোচনা করতে আসছি সেটা কীরকম, ব্যাটারি ছাড়া কারেন্ট। তো এইটা হচ্ছে একটা কয়েল বলে আর কি, মানে যার ভেতরে এমনি কারেন্ট চলছে না, চলার কথাও নয়, কারণ আমি কোনো ব্যাটারি ট্যাটারি দিইনি। এবার ফ্যারাডে যেটা দেখেছিলেন যে এই কয়েলটার দিকে তুই যদি একটা চুম্বককে, যাকে বলে মুভ করাস, মানে প্রসঙ্গত মানে চুম্বকের যে কোনো একটা মেরু লিখতে হয় বলে আমি এখানে এন লিখেছি, এটা এসও হতে পারে। তাহলে এই চুম্বকটা মানে একটা দণ্ড চুম্বক আর একটা কয়েল, সেই চুম্বকটা ধর যদি কয়েলের দিকে মুভ করে, ইনফ্যাক্ট মানে পেছনেও মুভ করতে পারে, বা এই কয়েলটাকেও, মানে চুম্বকটা স্থির আছে, আমরা কয়েলটাকেও চুম্বকের দিকে আনতে পারি বা চুম্বক থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারি। তাহলে এই এই চারটে কথাকে মানে এক কথায় বলে যে এই দুজনের মধ্যে একটা আপেক্ষিক গতি আছে। তাহলে দণ্ডচুম্বক মানে সব কটা মানে থিওরি কোশ্চেন শুরু হবে এইটা, দণ্ডচুম্বক ও কুণ্ডলীর মধ্যে কোনো আপেক্ষিক গতি থাকলে, মানে রিলেটিভ মোশন, whenever there is a relative motion between coil and a magnet। এইবার থাকলে কি হবে দেখ, তাহলে আপেক্ষিক গতিটা বুঝলি। এবার আমি সহজ করার জন্য তোকে যে কোনো একটা বলছি, যে ধর এমনি কুণ্ডলীটা এখানে স্থির আছে আর একটা চুম্বকের উত্তর মেরুই ধর এই কয়েলের দিকে যদি এগিয়ে আসে, তাহলে কি আশ্চর্য যে দেখা যায় তুই এই কয়েলের সাথে যদি একটা অ্যামমিটার জুড়ে রাখিস, কোথাও কোনো ব্যাটারি নেই সেটা মাথায় রাখ, যে একটা অ্যামমিটার যদি এখানে থাকে তুই দেখবি অ্যামমিটারটার কাঁটার ডিফ্লেকশন হচ্ছে। তার মানে এক কথায় কি, এই কয়েলের মধ্যে একটা তড়িৎ চলছে। তাহলে whenever there is a relative motion between a coil and a magnet, a current is induced in that coil। এই কয়েলের ভেতরে একটা তড়িৎ প্রবাহ চলে, আর তড়িৎ প্রবাহ চলে মানেই নিশ্চয়ই একটা তড়িৎচালক বলের সৃষ্টি হয়েছে। এইবার তুই চ্যাপ্টারটার ক্যাপশনের দিকে আয়, মানে চ্যাপ্টারটার নামের দিকে আয়। সেটা বলছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, মানে তড়িৎ চুম্বকীয় আবেশ। তাহলে দেখ একটা চুম্বক আর বদ্ধকুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি যদি থাকে, তাহলে বদ্ধকুণ্ডলীতে একটা তড়িৎচালক বলের আবেশ ঘটে। এই ঘটনাকেই তড়িৎ চুম্বকীয় আবেশ বলে। তাহলে সেইটা হলো সংজ্ঞা, সেটা সংজ্ঞা। এবার দেখ ফ্যারাডের মতো বিজ্ঞানী তো শুধু এইটা দেখেই আর কি থেমে থাকবে না। এবার যে মুহূর্তে এটা উনি দেখলেন, সঙ্গে সঙ্গে এইটা নিয়ে এর কার্যকারণ এইগুলো উনি ব্যাখ্যা করতে শুরু করলেন যে কি হচ্ছে ঘটনাটা। এবং সেই করতে গিয়ে মানে তড়িৎ চুম্বকীয় আবেশের মানে প্রথমত তিনটে সূত্র উনি পেলেন। তাহলে মানে উনি বলেছিলেন প্রথম দুটো ফ্যারাডের সূত্র আর তৃতীয়টাকে লেঞ্জের সূত্র বলে। তো এইগুলো সত্যি বলতে কি ওই নিউটনের মতোই আর কি, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র নামেই ডাকে। তা আমি সূত্রগুলো লিখবো না, ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য তোকে লেখানোর মতো বলে দিচ্ছি আর কি। প্রথম সূত্রটা কি, প্রথম সূত্র মানে ফ্যারাডে যেটা অবজার্ভ করেছিলেন, মানে তোকে আগে যেটা বললাম। তাহলে আরেকবার বলছি যে এই ধর একটা কয়েল আর এই একটা ম্যাগনেট। এবার সেই ম্যাগনেট এগিয়েও আসতে পারে, পিছিয়েও যেতে পারে। আমি এটা মুছে দিলাম, এইখানে যে কথাটা লেখা ছিল যে কোনো কুণ্ডলী এবং দণ্ডচুম্বকের মধ্যে আপেক্ষিক গতি থাকলে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বলের আবেশ হয়, যে কারণে কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহ চলে। এটাই ফ্যারাডের প্রথম সূত্র, মানে উনি যেটা অবজার্ভ করেছিলেন। তাহলে উনি যেটা পর্যবেক্ষণ করেছিলেন সেটাই মানে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের প্রথম সূত্র। পুরো বোর্ড জুড়ে লিখলাম না, বারবার এই কথাটা বলছি আর পরেও বলতে হবে, মানে যতক্ষণ এই নিয়ে আলোচনা করব কুণ্ডলী এবং দণ্ডচুম্বকের আপেক্ষিক গতি, এই কথাটা আমায় বারবার বলতে হবে। এবার দ্বিতীয় সূত্র, দেখ এইখান থেকে অঙ্ক শুরু হচ্ছে। তো যেটা বলছিলাম ফ্যারাডের মতো বিজ্ঞানী শুধু এইটা দেখে তো আর ছেড়ে দেবে না, তিনি এটার
চেষ্টা করবেন যে কি কারণ, হঠাৎ করে কারেন্ট কোথা থেকে এলো ইত্যাদি। তো সেইটার ব্যাখ্যা উনি যেটা পেয়েছিলেন, তার জন্যই তোর এই টার্মগুলো জানতে হবে। তাহলে ধর এটা হচ্ছে একটা বদ্ধ কুণ্ডলী আর একটা দণ্ডচুম্বকের, আমি বারবারই উত্তর মেরুটাই এগিয়ে আসছে এইটা ধরে তোকে আলোচনা করছি। তাহলে উত্তর মেরুটা যদি এগিয়ে আসে, তাহলে আসলে যেটা হয় দেখ, যে এটা বদ্ধ কুণ্ডলী, এটা দণ্ডচুম্বক। তাহলে দণ্ডচুম্বকটা যখন একটু দূরে আছে, তখন এর থেকে বেরোনো যে বলরেখাগুলো, চুম্বক থেকে বেরোনো যে বলরেখাগুলো এইটাকে লম্বভাবে কাট করে, সেই সংখ্যাটা ধর 3, কথার কথা বলছি। আর দণ্ডচুম্বকটা ধর এবার আরেকটু এগিয়ে এসছে, তাহলে এই বদ্ধ কুণ্ডলীর ভেতর দিয়ে এখন লম্বভাবে যে কটা চুম্বক বলরেখা যাবে সেই সংখ্যাটা তো বাড়বে, 3 থেকে বেড়ে 8 হবে। বা যদি আমরা বিপরীতভাবেও ভাবি যে উত্তর মেরুটা ধর পিছিয়ে যাচ্ছে, তাহলে প্রথমে যখন কাছে ছিল তখন বলরেখার সংখ্যা ধর ছিল 16, পিছিয়ে গেছে, এখন এই কয়েলটার মধ্যে দিয়ে লম্বভাবে চৌম্বক প্রবাহ কমে একটা কিছু হয়ে যায়, কমে 9 হয়, মানে চেঞ্জ হয়। এই কুণ্ডলীর সাথে জড়িত, ফাই মানে কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স, মানে যেগুলো লম্বভাবে যায়, সেই সংখ্যাটা যদি চেঞ্জ করে, তাহলেই দেখা যায় এখানে তড়িৎচালক বলের সৃষ্টি হয়। হ্যাঁ, তাহলে ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা এক কথায় যে দণ্ডচুম্বক আর বদ্ধকুণ্ডলীর আপেক্ষিক গতির কারণে বদ্ধকুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কি হয়, সেই তড়িৎচালক বলের মান হয় এই রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, মানে কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক প্রবাহ পরিবর্তনের হার। মানে যে উদাহরণটা দিলাম, যে ধর 3 থেকে 1 সেকেন্ড বাদে চেঞ্জ হয়ে 8 হয়েছে, তাহলে রেট অফ চেঞ্জটা কত? 8 বিয়োগ 3/1, এইগুলো দিয়েই অঙ্ক করবি। ডিফাইডিটি নিশ্চয়ই বুঝতে পারছিস, যে ধর দণ্ডচুম্বকের গতির কারণে 2 সেকেন্ডে এটা 16 থেকে 2 হয়েছে, তাহলে ডিফাইডিটি কত? 16 বিয়োগ 2/2, এটা যা হবে ডিফাইডিটি সেটা। আর দেখা যায় এইটার মান যত বেশি হবে, ই এর মান তত বেশি হবে। তাহলে দ্বিতীয় সূত্রটাকে আমি যদি সেন্টেন্স করে বলি, তাহলে মানে দাঁড়াচ্ছে যে বদ্ধকুণ্ডলী ও দণ্ডচুম্বকের আপেক্ষিক গতির কারণে বদ্ধকুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান বদ্ধকুণ্ডলীর সাথে জড়িত চুম্বক প্রবাহ পরিবর্তনের হারের সমানুপাতিক। চুম্বক প্রবাহ পরিবর্তনের হারের সমানুপাতিক। এইটা যত বেশি হবে, বর্তনীতে আবিষ্ট তড়িৎচালক বল বেশি হবে, আর আবিষ্ট তড়িৎচালক বল বেশি হওয়া মানে কারেন্টও বেশি হবে, সেইগুলো দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে এটা হলো ফ্যারাডের দ্বিতীয় সূত্র। আর এরপরে সূত্রটাকে লেঞ্জের সূত্র বলা যেতে পারে, যে ফ্যারাডের সূত্রটা তোর আবিষ্ট তড়িৎচালক বলের মান সম্বন্ধে বলছে, যে কি পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হবে, তার মান সম্পর্কে বল। আর লেঞ্জের সূত্রটা দেখ, সেই আবিষ্ট তড়িৎচালক বলের দিক সম্পর্কে বল। আর এটা ভারী ইন্টারেস্টিং আর কি, ফলে এটা আগে লিখে নে, যে দণ্ডচুম্বক এবং বদ্ধকুণ্ডলীর আপেক্ষিক গতির কারণে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের দিক এমন হবে, এর আগের অংশটা লিখে নিবি, যেটা বললাম কমন, যে দণ্ডচুম্বক ও কুণ্ডলীর আপেক্ষিক গতির কারণে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের দিক এমন হবে যে সেটি তার উৎপত্তির, এই জায়গাটা ভেরি ইন্টারেস্টিং দেখ, সেটি তার উৎপত্তির মূল কারণকে বাধা দেবে। মানে যে কারণে আর কি ইএমএফটা ক্রিয়েটেড হয়েছে, ইএমএফটা যে কারণে জেনারেট হয়েছে, সেই কারণটাকে অপোজ করবে। আর পরে আমরা দেখছি যে শুনতে এটা আপাতত কঠিন মনে হলেও এটা অনিবার্য। মানে আমাদের যে শক্তি সংরক্ষণ সূত্র আছে, যে শক্তি নিজে থেকে তৈরি হয় না, একটা ইনপুট দিলে তবে আমি আউটপুটে শক্তি পাই, এটা দেখবি ফাইনালি
মানে শক্তি সংরক্ষণ মেনেই হচ্ছে। তাহলে তুই ফার্স্টে সূত্রটা আগে লিখে নে। তাহলে দ্য ডাইরেকশন অফ ইনডিউসড EMF due to relative motion between magnet and a coil will be such that it opposes the cause of its creation. That it opposes the cause of its creation. যে কারণে এটা উৎপন্ন হচ্ছে সেই কারণটাকে বাধা দেবে। এবার এটা আমি ব্যাখ্যা করছি। এবার ধর একটা বদ্ধ কুণ্ডলীর দিকে, আর তার আগে একটু জেনে নে যে নর্থ পোল সাউথ পোল কিভাবে বলে। যে এই ধর একটা কয়েল, তো সেই কয়েলে কারেন্টটা যদি এই দিকে হয়, কারেন্টের ডাইরেকশন তো দুদিকে হতে পারে, তো এইটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা এদিকে ঘোরে। তাহলে কারেন্ট যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে এই দিকে দক্ষিণ মেরু মানে সাউথ পোল হয়। এই দুটো জিনিস একটু জেনে রাখ। আর কুণ্ডলিতে কারেন্টের ডাইরেকশন যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় মানে উল্টো দিকে, ঘড়ির কাঁটার উল্টো দিকে হলে এখানে উত্তর মেরু হয় মানে নর্থ পোল। আর এটা আরেকটু সূক্ষ্মভাবে শোন, মানে সাধারণত তো আমাদের এরকম সব কয়েল হবে, তাহলে তুই যখন এই দিক থেকে দেখবি তখন আর কি কারেন্টটা কোন ডাইরেকশানে, এই দিক থেকে চোখ রেখে দেখছিস, তাহলে তখন এই দিক থেকে দেখলে কারেন্টটা কোন ডাইরেকশানে হচ্ছে, সেই অনুযায়ী কারেন্টটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় মানে ক্লকওয়াইজ, তাহলে সেখানে সাউথ পোল হবে। আর এই দিক থেকে দেখছিস কারেন্টটা যদি ঘড়ির কাঁটার উল্টো দিকে হয় তাহলে এটা উত্তর মেরু হবে। আর এমনি সারা জীবন মনে রাখার জন্য এমনি একটা মজা করেই তোকে একটা শিখিয়ে দিচ্ছি, মানে জীবনে ভুলবি না, যে এই দ দিয়ে মনে রাখবি আর কি, যে ঘড়ির কাঁটার দিকে মানে দিকের দ আর কি, ঘড়ির কাঁটার দিকে যদি হয় তাহলে দ দিয়ে যেটা মানে দক্ষিণ মেরু হয়, এটা মনে রাখবি। ঘড়ির কাঁটার দিকে হলে দক্ষিণ মেরু হয়। আর সৌভাগ্যবশত এরও একটা এরকম আছে, মানে ঘড়ির কাঁটার উল্টো দিকে কি দিয়ে শুরু হচ্ছে দেখ, হস্য, তাহলে ঘড়ির কাঁটার উল্টো দিকে মানে এটা উত্তর মেরু হবে। এই দুটোর নিয়ম একটুখানি জেনে রাখ। হ্যাঁ, এইবার তাহলে লেঞ্জের লটা বুঝতে তোর সুবিধে হবে। তুই আগে লেঞ্জ কি বলেছিল সেইটা দেখ, আর তারপরে আমরা শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী আর কি বিবেচনা করছি যে এইটা ছাড়া কিচ্ছু হওয়ার নেই। তা আবারও আমি ধর চুম্বকের উত্তর মেরুকেই এগিয়ে আনছি। একটাই উদাহরণ ভালো করে শোন, বাকিগুলো তোকেই লিখতে হবে। ধর একটা চুম্বকের উত্তর মেরু এগিয়ে আসছে, তাহলে ফ্যারাডের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র সেই অনুযায়ী যেহেতু কুণ্ডলী আর চুম্বকের ভেতরে আপেক্ষিক গতি আছে, তাহলে এখানেতে একটা তড়িৎচালক বল সৃষ্টি হবে। আর সবসময় তড়িৎচালক বলের দিকের থেকে এই প্রবাহের দিকটা বলা সুবিধে। তাহলে যে তড়িৎচালক বল সৃষ্টি হবে তার জন্য তড়িৎ প্রবাহটা কোন দিকে হবে সেইটা দেখ লেঞ্জ কি বলেছে। তাহলে এখানে চুম্বকের উত্তর মেরু এগিয়ে আসাটাই কারণ। এবার লেঞ্জ যেটা বলেছে যে সেটাকে বাধা দেবে, যে কারণে উৎপন্ন হচ্ছে। তাহলে চুম্বকের উত্তর মেরু এগিয়ে আসছে, উত্তর মেরুকে যদি বাধা দিতে চায় তাহলে দেখ এইখানেও তাকে উত্তর মেরু হতে হবে, কারণ উত্তর মেরুকে বিকর্ষণ করবে, তার মানে এসো না করবে। আর উত্তর মেরু হতে গেলে কি শেখালাম, উত্তর মেরু মানে ঘড়ির কাঁটার উল্টো দিকে, তাহলে তখন কারেন্টের ডাইরেকশানটা লেঞ্জ বলেছে যে এই কয়েলে কারেন্টের ডাইরেকশান এই দিকে হবে। যে কারণে আর কি তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে সেইটা বাধা দেওয়ার জন্য কারেন্টের ডাইরেকশান যেমন হওয়ার কথা সেই রকম হবে। কারেন্টের ডাইরেকশান উৎপত্তির মূল কারণকে বাধা দেবে। ফলে এখানে চারটে কোশ্চেন হয় যে উত্তর মেরুটা যদি পিছিয়ে যায়, মানে উত্তর মেরু দিয়েই বলছে যে উত্তর মেরুটা যদি পিছিয়ে যায় তাহলে জিনিসটা বিচার কর। পিছিয়ে গেলেও তো আমার ডিফাইডিটি হচ্ছে, মানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তো চেঞ্জ হবে, পিছিয়ে গেলে কমে যাচ্ছে মানে এর সাথে জড়িত ফ্লাক্স। কিন্তু হোয়েনেভার দেয়ার ইজ এ চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স, চেঞ্জ হলেই আমি পাবো। তাহলে এখানে উত্তর মেরু পিছিয়ে গেলেও তড়িৎচালক বলের সৃষ্টি হবে। আর সেক্ষেত্রে দেখ পিছিয়ে যাওয়াটা এখানে কারণ, তাহলে সেইটাকে অপোজ করার জন্য এইখানে কি হবে, এখানে চুম্বকের উত্তর মেরুটাকে পিছিয়ে যেতে দেবে না, তার মানে না যেও না টাইপের একটা কিছু বলবে।
তার মানে এখানে সাউথ পোল সৃষ্টি হবে। সাউথ পোল চুম্বকের উত্তর মেরুটাকে আকর্ষণ করবে, পিছু টানবে, যাতে না নর্থ পোলটা পিছিয়ে যায়। তাহলে নিয়ম মতো এখানে সাউথ পোল হওয়ার কথা। আর সাউথ পোল মানে যেন কি শেখালাম, যে সাউথ মানে দক্ষিণ, দক্ষিণ মেরু মানে ঘড়ির কাঁটার দিকে তড়িৎ হবে। বুঝেছিস? তাহলে এইভাবে বিচার করে কোন দিকে তড়িৎ চলবে সেগুলো আর কি বলবি। হ্যাঁ, মানে চারটেই কেন আমি আলোচনা করব। সাউথ পোল এগিয়ে এলে কি হবে ভাব। সাউথ পোল এগিয়ে আসা কারণ, তাহলে সেই কারণটাকে অপোজ করবে। অপোজ করতে গেলে এখানে সাউথ হতে হবে যাতে বিকর্ষণ করে। সাউথ মানে দক্ষিণ, তাহলে এটা কারেন্ট ঘড়ির কাঁটার দিকে হবে। আর শেষটাই বা ছেড়ে রাখি কেন? সাউথ পোল সেটা ধর পিছিয়ে যাচ্ছে, তাহলে সাউথ পোল পিছিয়ে যাওয়াটা কারণ, তখন এটাকে অপোজ করার জন্য কি করবে, এখানে উত্তর মেরুর সৃষ্টি হবে যাতে এটা একে আকর্ষণ করে। উত্তর মানে নর্থ পোল মানে উত্তর, উত্তর মানে ঘড়ির কাঁটার উল্টো দিকে। তাহলে এই চারটে কেসে এই চারদিকে তড়িৎ প্রবাহ হবে। এগুলো ভালো করে শুনে নে, মানে যে কোনো দিন নিজেকে বলতে হবে। আর আর আলটিমেটলি লেঞ্জ যেটা বললো সেটাকে আর কি ক্যালকুলাসের ভাষায় লিখলে এইটা দাঁড়ায় যে ফ্যারাডে তো আমাকে দিক সংক্রান্ত মান সংক্রান্ত জিনিসটা বলেছিলেন, হচ্ছে প্রপোর্শনাল টু ডি/dt, এটা উনি বলেছিলেন। আর লেঞ্জের সূত্রে এই মাইনাসটা এলো কোন জায়গা থেকে, যেহেতু যে কারণে আবিষ্ট হয় সেটাকে অপোজ করে, তাহলে এটা সবসময় একটা বিরুদ্ধ তড়িৎচালক বল। সেই জায়গা থেকে লেঞ্জের সূত্র এক কথায় মানে এই মাইনাস সাইনটাকে অ্যাট্রিবিউট করে, মানে এর সাথে যুক্ত করে। আর এই হলো ব্যাপার। আর সাধারণভাবে এই যেগুলো এতক্ষণ একটা কয়েল আমি এরকম আঁকছিলাম, বাস্তবে একটা কয়েল এন পাকের হয়, এন পাকের মানে এক পাকের কয়েল হয় না। ফলে এইটা অ্যাকচুয়ালি মানে এন গুণ হয়ে যায়। এন পাক হলেই আর কি মানে মোট বলরেখাটাও এন গুণ হয়ে যায়। এক পাকে বলরেখা ফাই, তাহলে এন পাকে বলরেখা এন ফাই, এনটা কনস্ট্যান্ট বাইরে চলে আসে। তাহলে অ্যাকচুয়ালি সূত্রটা এইটা। আর এমনি এটাকে ইজুকাল টু করলে একটা কনস্ট্যান্ট আসে। আর আমাদের সমস্ত অঙ্কই সাধারণত বায়ু মাধ্যমে হবে, বায়ু মাধ্যমে K1। ফলে যে সূত্র দিয়ে তোকে অঙ্ক করতে হবে জেনে রাখ সেটা এইটা। আর লেঞ্জের সূত্রের এই মাইনাসটা যেহেতু দিক সূচক, তাহলে আমরা সাধারণভাবে ওই মডই করব, মানে আমরা তার ধনাত্মক মানটাই নেব। তাহলে এইটা হচ্ছে মানে এই তিনটে সূত্রের শেষে তড়িৎচুম্বকীয় আবেশের আর কি শেষ ফর্মুলা, যে অবধি আজকে আমার পড়ার টার্গেট আছে। তাহলে এই সূত্রটা আমার লাগবে। তাহলে ফাই ইজুকাল টু বি এ দিয়ে শুরু করেছিলাম, সেটা এবার আসবে দেখ। আর এখন কি হলো, যে তিনটে সূত্রের পরে ফাই দাঁড়ালো এন ডি/dt। এবার তার আগে তোকে এই লেঞ্জের সূত্রের এই শক্তি সংরক্ষণের জায়গাটা বলে রাখি। হ্যাঁ, এটা মানে সংসদের মানে উচ্চ মাধ্যমিকের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যে তো শুনতে অদ্ভুত মনে হচ্ছে যে কেন রে বাবা অপোজ করবে কেন, কিন্তু দেখ অপোজ করা ছাড়া কোনো উপায় নেই। কারণ আমাদের শক্তি সংরক্ষণ বলছে যে আপনা আপনি শক্তি সৃষ্টি হয় না, আমাকে বাইরে থেকে কোনো শক্তি খরচ করে তবে শক্তি উৎপন্ন করতে হয়। তাহলে এটা একটা কুণ্ডলী, আর ধর এর দিকে চুম্বকের উত্তর মেরু এগিয়ে আসছে। আমি আবারও এগিয়ে আসা দিয়েই বার বলছি, যে কোনো দিয়ে তুই বলতে পারিস। তাহলে লেঞ্জ আমায় কি বলেছে, যে এগিয়ে আসাকে অপোজ করবে মানে এখানে উত্তর মেরু হবে, তার মানে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার উল্টো দিকে হবে। এটা তো আগে আলোচনা হলো। এবার এটা একটু ভেবে দেখ, এটা হতেই হবে। কারণ কি, যে শক্তি সংরক্ষণ সূত্র আমায় বলে যে আমি বাইরে থেকে একটা শক্তি প্রয়োগ করি, সেই শক্তিটাই একটা শক্তিতে রূপান্তরিত হয়। মানে শক্তি আপনা থেকে সৃষ্টি হয় না, মানে সারা পৃথিবী অপেক্ষা করে আছে যে একেবারে বিনা পয়সায় তোর শক্তি সৃষ্টি করার জন্য, যে আমি কোনো ইনপুট দেবো না, আউটপুটে শক্তি পাবো। কিন্তু সেটা তো হয়নি আজ অবধি। তাহলে দেখ এক্ষেত্রে কি হয়, যে দুদিকেই এটাও যেহেতু নর্থ পোল হয়, তাহলে তুই যে ম্যাগনেটটাকে এগিয়ে আনছিস, মানে এরপরেও ম্যাগনেটটাকে যে হাতে করে এইদিকে এগিয়ে আনছিস, তাহলে তার জন্য তোকে এই রিপালশনটা অতিক্রম করে বাইরে থেকে একটা যান্ত্রিক শক্তি প্রয়োগ করতে হয়। এই দুজনের ভেতরে একটা বিকর্ষণ বল কাজ করে।
কিন্তু তাও তুই ম্যাগনেটটাকে এগিয়ে আনছিস। এবার হাতে করেটা কথার কথা বললাম, তুই যা দিয়েই আন, তাহলে তোর একটা যান্ত্রিক শক্তি লাগে ইনপুটে, একটা যান্ত্রিক শক্তি, মানে এই রিলেটিভ মোশনটা বজায় রাখতে গেলে, দণ্ডচুম্বক আর কুণ্ডলীর রিলেটিভ মোশনটাকে বজায় রাখতে গেলে তোকে বাইরে থেকে একটা মেকানিক্যাল এনার্জি প্রয়োগ করতেই হয়। আর ইনফ্যাক্ট সেই শক্তিটাই এখানে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্টেড হয়। মানে তুই যে এই কারেন্টটা পাচ্ছিস, তাহলে এই 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 তড়িৎচুম্বকীয় আবেশে কি হয়, মানে যান্ত্রিক শক্তি, মানে ওই আপেক্ষিক বেগটা সৃষ্টি করতে বা বজায় রাখতে তোকে একটা যান্ত্রিক শক্তি প্রয়োগ করতে হয়। সেই যান্ত্রিক শক্তিটাই তুই আলটিমেটলি ওই কুণ্ডলিতে গিয়ে তড়িৎ চালক বলের সৃষ্টি হয় বা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তার মানে মেকানিক্যাল এনার্জি কনভার্টেড ইনটু কারেন্ট এনার্জি। তাহলে তড়িৎচুম্বকীয় আবেশে এগুলো ছোট ছোট কোশ্চেন আসতে পারে, যে তড়িৎচুম্বকীয় আবেশে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এবার উল্টো করে ভেবে দেখ যে কেন এখানে এটা অনিবার্য, যে এইখানে নর্থ ছাড়া কি হতে পারত, নর্থ ছাড়া যেটা হতে পারত সেটা সাউথ। এবার দেখ, সাউথ যদি হতো তাহলে তোকে আর হাতে করে চুম্বকটাকে এগিয়ে আনতে হতো না, মানে এটা সাউথ এটা নর্থ, তাহলে এটা স্বাভাবিক আকর্ষণেই এমনি এমনি এটা এগিয়ে আসতো। আর যত এগিয়ে আসতো তত ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হতো, ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হলেই আমরা একটা তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহ পেতাম। তাহলে গল্পটা যেটা দাঁড়ালো যে এখানে সাউথ পোল কোনোদিন হতে পারে না, কারণ সাউথ পোল হলে আমাকে বাইরে থেকে আর যান্ত্রিক শক্তি প্রয়োগ করতে হয় না, এই সাউথ পোলের স্বাভাবিক আকর্ষণেই উত্তর মেরুটা এগিয়ে আসতো। আর উত্তর মেরু এগিয়ে এলেই এর সাথে যেহেতু ফাই চেঞ্জ হতো, এখানে একটা কারেন্ট পেতাম, অর্থাৎ বাইরে থেকে কোনো শক্তি আমি ব্যয় না করেই বর্তনীতে তড়িৎ প্রবাহ পেয়ে যেতাম, যেটা শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী মানে কখনোই সম্ভব নয়। সুতরাং এই কোশ্চেনটা দেখবি এই ভাষায় মানে উচ্চ মাধ্যমিক লেভেলে খুব আসে, যে দেখাও লেঞ্জের সূত্র, দেখাও লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণের একটি বিকল্প ভাষ্য। মানে এটা অ্যাকচুয়ালি শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে, শক্তি সংরক্ষণ সূত্রের মানে একটি বিকল্প ভাষ্য, মানে অ্যান অল্টারনেটিভ স্টেটমেন্ট, একটি বিকল্প ভাষ্য। মানে একটু সফিস্টিকেটেড বাংলায় লেখা আছে, মোদ্দা কথা লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে, মানে লেঞ্জের সূত্র যা শক্তি সংরক্ষণ সূত্রও তাই, বিকল্প ভাষ্য কথাটার মানে তাই। তাহলে মানে আশা করি বোঝাতে পেরেছি যে উল্টোটা হওয়া সম্ভব নয়, কারণ উল্টোটা হলে বাইরে থেকে কোনো শক্তি প্রয়োগ না করেই আমরা তড়িৎচালক বল পেতাম। এবার দেখ, এন পাকের হলে এন দিয়ে গুণ করবি, আমি আলোচনাটা সহজ করার জন্য বলছি। এবার এই দুটো মিলিয়ে আমাদের যে অঙ্কগুলো এখানে হতে পারে, মানে অঙ্কগুলোই তো করতে হবে, সেটা দেখ। তাহলে ই হচ্ছে এমনি, আমি এন পাকের হলে এনটা নিয়ে নিবি, তাহলে এন হচ্ছে ডি ফাই ডিটি, আর সবার আগে হচ্ছে ফাই হচ্ছে বি এ। তাহলে এই ফাইটা কি কি কারণে চেঞ্জ হতে পারে, ফাইটা কি কি কারণে চেঞ্জ হতে পারে, ফাই যেহেতু বি এ, তাহলে ফাইটা চেঞ্জ হতে পারে বি চেঞ্জ হলে, অথবা এ চেঞ্জ হলে, অথবা দুটোই চেঞ্জ হলে। এই দুজনের যে কোনো একটা বা দুটোই যদি হয়, তাহলে এটার যখন মানে শুধু ধর বি চেঞ্জ হয়, তাহলে তখন ফাই আমরা মানে ই এর রাশিমালাটা এইটা হয়, মানে এটা যদি ধ্রুবক হয়, ফাই তো বি এ, তাহলে এটা যদি ধ্রুবক হয় তাহলে তখন এইটা হয়, মানে এটার তিনটে উইংস আছে। আর উল্টোটা বি ধ্রুবক, এ চেঞ্জ হচ্ছে, এরিয়াটা চেঞ্জ হচ্ছে, তখন ই এটা হয়। আর কোনো কোনো ভালো ভালো অঙ্কে যেখানে বলে দুটোই চেঞ্জ হয়, তার ক্ষেত্রে দেখ জেনারেল ফর্মুলাটা হচ্ছে এইটা, যে একবার বিকে স্থির রেখে এ চেঞ্জটা ধরবি, আর একবার এ কে চেঞ্জ রেখে এ কে স্থির রেখে বি এর চেঞ্জটা ধরবি। তাহলে আমাদের যা যা এখানে অঙ্ক হতে পারে প্রাইমারি লেভেলে, সেটা এই তিনটে সূত্রের মধ্যে, যে আইদার এ কনস্ট্যান্ট থাকবে বি চেঞ্জ হবে, তাহলে সেখানে এ ডিবি ডিটি, আর
অথবা হতে পারে বি কনস্ট্যান্ট আছে, এ চেঞ্জ হচ্ছে, বি ডিএ ডিটি, আর দুটোই চেঞ্জ হলে এই সূত্রটা। এমনি আর কি বলার লোভ সংবরণ করতে পারছি না। এটা দেখ মানে মেকানিক্সের এই সূত্রটা, যে আমার ভরবেগ তো এমভি, ভরবেগ আমি মানে 11-এ নেমে গেছি, ভরবেগ হচ্ছে এমভি, আর আমায় বলেছে বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, তাহলে বল হচ্ছে ডিপিডিটি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। সেইটা আসলে কি হয় তারও দেখ এই তিনটে ডালপালা আছে, যে বেশিরভাগ অঙ্কে আমার এম ধ্রুবক থাকে, যে আমরা তো এখনো থিওরি অফ রিলেটিভিটি করিনি, ফলে মোস্টলি আমাদের এম ধ্রুবক থাকে, তাহলে তখন সেটা দেখ এম ডিভিডিটি হয়, সেটাই আর কি আমার এম এ, যেটা নিউটনের মানে বাইবেল, মেকানিক্সের বাইবেল। কিন্তু রিলেটিভিটি না পড়লেও আমাদের কিছু কিছু অঙ্ক বানিয়ে দেয় যে যেখানে এম চেঞ্জ হয়, ভিটা কনস্ট্যান্ট থাকে। মানে ওই কনভেয়ার বেল্ট দেখবি, সেই গম ভাঙানোর কলের চাকা, তার উপর বালি পড়ে মানে ভরটা চেঞ্জ হয়, তাহলে সেখানে ভরটা ধ্রুবক থাকে না, আর কনভেয়ার বেল্টটা কনস্ট্যান্ট বেগে চলে, ভিটা কনস্ট্যান্ট, তাহলে তখন সেটা ভি ডিএমডিটি দিয়ে করতে হয়। একটু ভালো পরীক্ষায় এই অঙ্কগুলো আসে। আর একেবারে জেনারেল ভার্সানে এটা কি, এরও থার্ড সূত্রটা যা হয়েছে তাই, অর্থাৎ কি না মানে ফোর্সের জেনারেল ভার্সানে ফোর্স হচ্ছে এম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি, যখন দুজনেই চেঞ্জ হয়, রকেট মোশন টোশনে হয়, ভরও চেঞ্জ হয়, বেগও চেঞ্জ হয়, তখন এই ফর্মুলাটা লাগাতে হয়। কিন্তু এমনি সাধারণভাবে আমাদের বেশিরভাগ অঙ্কেই যে কোনো একজন ধ্রুবক থাকে, তখন তার এই রেট অফ চেঞ্জটা ধরি না। যাই হোক, ফিরে আয় আমার মানে আমি যেটা বললাম, এটা কিন্তু মানে এই চ্যাপ্টার যতদিন করব এইটা নিয়ে কথা বলতে হবে। তার মধ্যে থার্ড এরটা তোর একটু সফিস্টিকেটেড ভার্সন, যেখানে দুটো চেঞ্জ হবে, ফলে দুটো কারণে তড়িৎচালক বলের আবেশ ঘটে। এক, যদি আমি বিকে চেঞ্জ করি, আর বিটা কীভাবে চেঞ্জ হয়, ওই একটা চুম্বক যদি বদ্ধকুণ্ডলীর দিকে এগিয়ে আসে, তাহলে বদ্ধকুণ্ডলীর সাথে জড়িত ফাই চেঞ্জ হচ্ছে, আর ফাই চেঞ্জ হওয়া মানেই বি চেঞ্জ হওয়া, তাহলে বিটা সাধারণত সেইভাবে চেঞ্জ হয়। আর এটা কিভাবে চেঞ্জ হয়, তো দেখ এটা একটা মানে ক্ষেত্রফল, তো সেটা এরকম ধরে ধরে সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, মানে এরম সিস্টেম তো হয় না, এটা ঘোরে, বুঝলি তো, এটা মোটরে গিয়ে আরও ভালো করে বুঝতে পারবি, মানে এইটাই বরং বেশি হয়। মানে স্থূলভাবে ক্ষেত্রফল চেঞ্জ হচ্ছে মানে একটা কুণ্ডলী এরকম ছোট হচ্ছে বড় হচ্ছে এরম হয় না, এটা রোটেট করে, আর রোটেট করলেই এরিয়া ভেক্টরের দিকগুলো কন্টিনিউ চেঞ্জ করে যায়, আর দিক চেঞ্জ হলে এই এ কস থিটার জায়গা থেকে জিনিসটা চেঞ্জ হয়। তাহলে এই হচ্ছে এখানে তোর মানে অঙ্কের জায়গা। এবার এই সূত্র থেকে আর একটা এক্সটেনশন আছে, সেইটা আমি তোকে বলে দিচ্ছি, যে কখনো কখনো আমায় আধানের পরিমাণ বার করতে দেয়। তাহলে দেখ যে ইটা আমার কি, ই মানে তো বিভব প্রভেদ, তাহলে এটাকে আমি আইআর লিখতে পারি, আইআর, সেটা তাহলে ডিফাই ডিটি, মানে আমি ই ইজ ইকুয়াল টু ডিফাই ডিটি দিয়ে শুরু করলাম, আর সবসময় এন পাক হলে এখানে এন গুণ হবে। আচ্ছা, এনটা রেখেই করছি, তাহলে ই আইআর মানে ওহমস ল, হ্যাঁ এটা হয়। এবার এই দিকে নিয়ে আয়, এটা এদিকে আইডিটি কর, আর এদিকে এন বাই ফাই ডিফাই করা যায়, মানে যদি আধান বার করতে দেয় তাহলে এইভাবে করবি। এবার দুদিকে ইন্টিগ্রেট কর, যে সময়ের ওপর দেবে সেই সময় করবি। এবার আইডিটি কি হয় বল, আই হচ্ছে রেট অফ ফ্লো অফ চার্জ, তাহলে চার্জ হচ্ছে সাধারণভাবে আই ইন্টু টি, তাহলে আইডিটি করলে তুই চার্জ পাবি কিউ, এন আর এগুলো তো ধ্রুবক, এন পাক সংখ্যা, আর ওই বদ্ধ কুণ্ডলীটার রোধ, মানে যে কুণ্ডলীটার কথা বলছি তার রোধ। আর এটা করলে দেখ ফাই টু মাইনাস ফাই ওয়ান হবে, মানে এই যে সময়ের উপরে করছিস তাতে বদ্ধ কুণ্ডলীতে জড়িত চুম্বক প্রবাহ যদি ফাই টু থেকে ফাই ওয়ান হয়, তাহলে ডি ফাই মানে এইটা হবে, ডি ফাইয়ের ইন্টিগ্রেশন ফাই টু মাইনাস ফাই ওয়ান, ফলে এইটাও আর কি একটু মানে আধান টাধান জিজ্ঞেস করলে এই ফর্মুলাটাও ইম্পর্টেন্ট। তাহলে কোন ফর্মুলাগুলো লাগবে বুঝে নিলি, হ্যাঁ মূলত এই দুটো ফর্মুলা লাগবে, এইটা আর এইটা।
এবার যা আলোচনা করলাম তার উপর তোকে দুটো অঙ্ক দিচ্ছি, দেখ অঙ্ক না করলে তো ব্যাপারটা কমপ্লিট হয় না। তাহলে পুরোটা আমি লিখছি না, মুখে বলে দিচ্ছি, আর এককগুলো একটু খেয়াল করিস। ফাই তাহলে বলেছে কোনো কোনো ওই মানে কুণ্ডলীর রোধ হচ্ছে 5 ওহম, আর তার সাথে জড়িত চৌম্বক প্রবাহ মানে ম্যাগনেটিক ফ্লাক্স, আর টি হচ্ছে সময়। কোনো কুণ্ডলীর রোধ 5 ওহম আর তার সাথে জড়িত চৌম্বক প্রবাহ এই সূত্র অনুযায়ী পরিবর্তিত হয়। মানে প্রসঙ্গত পরিবর্তন না হলে কিন্তু যত শক্তিশালী চুম্বকই হোক 1 ফোঁটা কারেন্ট আমি পাবো না। ফাইটা এই সূত্র অনুযায়ী পরিবর্তিত হয়। তো তোকে ধর জিজ্ঞেস করেছে যে টি ইজুকাল টু 2 সেকেন্ডে প্রবাহ মাত্রা কত। একদম এইচএস লেভেলের মানে অঙ্ক করছি, অন্য পরীক্ষাতেও যে আসে না তা নয়। তাহলে ফাইটা সময়ের সাথে সাথে চেঞ্জ করছে, তাহলে তুই ডি ফাই ডিটি করে নে আগে। ফাই এখানে আছে, আমি আর লিখছি না। ডি ফাই ডিটি করলে কি হবে, 8t প্লাস 2 কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন 0, তাহলে ডি ফাই ডিটি এটা। আর তোকে বলেছে যে 2 সেকেন্ডে, তাহলে টি যখন 2 সেকেন্ডে প্রবাহ মাত্রা, আর এইটা যেটা বেরোচ্ছে সেটা তোর ই বেরোচ্ছে, কারণ ই হচ্ছে ডি ফাই ডিটি। তাহলে 2 সেকেন্ডে তোর ইটা কত, এর জায়গায় 2 বসা, 18 ভোল্ট হবে। ই এর একক ভোল্ট, 18 ভোল্ট। আর লাস্ট চেয়েছে এখানে, মানে ইও চাইতে পারে, এখানে চেয়েছে প্রবাহ মাত্রা। তাহলে প্রবাহ মাত্রা সেটা সবসময় ই বাই আর হবে ওহমের সূত্রের জায়গা থেকে। আর এখানে কুণ্ডলিটার রোধ বলে দিয়েছে 5 ওহম, তাহলে এই 18/5 অ্যাম্পিয়ার কারেন্ট হবে। এই যেটা হবে করে নিস, কত 3.6 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে এইগুলো মানে প্রাথমিক প্রথম দিকের দেখ ইম্পর্টেন্ট অঙ্ক, যে ফাই এর মান দেয়া থাকে সেখানে তোর ডি ফাই ডিটি করে ই বার করে নেয়, তারপর যদি আই বলে ই বাই আর করতে হয়। এমনি আর একটা ভালো অঙ্ক করছি, একটু মন দিয়ে দেখ। তো কোনো একটা কারুর রোধ বলেছে 10 ওহম, মানে কোনো কুণ্ডলীর রোধ বলেছে 10 ওহম, আর তার ক্ষেত্রে সময়ের সাথে সাথে আইটা কি করে চেঞ্জ হয় সেটা দেখিয়েছে। সময়ের সাথে আই এভাবে চেঞ্জ হয়, আর এগুলো যথারীতি এটা অ্যাম্পিয়ার, এটা সেকেন্ড একক। আর এই যে কুণ্ডলীটার মধ্যে এই আইটা চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে, সেইটার রোধ ধর বলা আছে 10 ওহম। তাহলে তোকে জিজ্ঞেস করেছে যে এই কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক ফ্লাক্সের চেঞ্জ কত, মানে ডি ফাই কত, একটু ভেবে দেখ। তাহলে ওই জন্য ওইগুলো বলেছি যে এইখানে তোর এই সূত্রটা লাগবে, কিউ হচ্ছে এন বাই আই, আর মানে ডি ফাই আর কি, ফাই 2 মাইনাস ফাই 1 লিখেছিলাম আগের বোর্ডে, সেটা সহজ করে লিখলে ডি ফাই। আর অ্যাকচুয়ালি এই ডি ফাইটাই তো জানতে চেয়েছে, তাহলে আমি এখানে ডি ফাই লিখছি। এবার গ্রাফ তো আমার আইটির দেয়া আছে, অথচ কিউ না পেলে আমার হবে না। তাহলে দেখ এই আইটির আন্ডারে যে এরিয়াটা হয়, আইটির আন্ডারে যে এরিয়াটা হয় সেটা কোন রাশি, সেটা আই ইন্টু টি। সেই 9 থেকে পড়ছি যে বেগ সময় লেখচিত্রে, বেগ সময় লেখচিত্রে আবদ্ধ স্থান কি প্রকাশ করে, বেগ ইন্টু সময়, মানে ওই দুটো রাশির গুণফল। কোনো গ্যাসের চাপ আয়তন লেখচিত্রে আবদ্ধ স্থান, আবদ্ধ স্থানের ক্ষেত্রফল, চাপ ইন্টু আয়তন, চাপ ইন্টু আয়তন করলে আমরা কার্য পাই, গ্যাস দ্বারা সম্পাদিত কার্য। ঠিক তেমনি আইটি, আই ইন্টু টি করলে আমরা কিউ পাই, কারণ আই হচ্ছে কিউ বাই টি। তাহলে আমরা আই আর টি গুণ করলে কিউ পাই। তাহলে এই যে লেখচিত্র মানে আইটির লেখচিত্রের এরিয়াটাই হচ্ছে কিউ। তাহলে কিউটা কত হবে, এটার এরিয়াটা বার করে নিবি, ত্রিভুজ। তাহলে হাফ ভূমি, এটা 0.1 বলেছে, কারেন্ট এখানে বলেছে 4, তাহলে এখান থেকে কিউ বার করে নিবি, যা হবে এটা 0.2 রাখি। হ্যাঁ, কিউটা তাহলে 0.2। এবার মান বসিয়ে দে, এখানে তো পাক কিছু বলেনি,
তাহলে এক পাকই ধরে নে, আর যদি পাক বলতো নিতিস। আর এটার রোধ কত বলেছে? 10 ওহম। আর জিজ্ঞেস করেছে ডি5, তাহলে ডি5 কত হবে? 10 ইন্টু 0.2 মানে 2। আর আজকেই শিখেছি সেগুলো, ফলে ফাই মানে এটা তো এসআই পদ্ধতিতে করলাম। চুম্বক প্রবাহ মানে এখনো মুছিনি, চার্ট দেখে একটু চর্চা করবি। চুম্বক প্রবাহের একক হচ্ছে ওয়েবার। তাহলে এরকম সব অঙ্ক আসতে পারে। হ্যাঁ, প্রথম দিকে মানে একেবারে যেটুকু পড়লাম তার উপরে যে অঙ্কগুলো হতে পারে সেটা এইটা। এবার সারাক্ষণ যেটা আলোচনা করলাম সেটা কতটা বুঝলি দেখ। এমনি একটা খুব পপুলার কোশ্চেন আছে যে এইটা ধর একটা লোহার রিং, মানে হরাইজেন্টালি আছে, লোহার রিংটা হরাইজেন্টালি রাখা আছে, আর তার উপর থেকে মানে বাকি সব সমান, মানে একই ভরের অমুক তমুক, মানে একই ভর একই উপাদানে তৈরি, মানে আইডেন্টিক্যাল। যে দুটো কেস বলেছে, এটাও লোহার রিং, এটাও লোহার রিং, হরাইজেন্টালি আছে। আর তুই এক নম্বর কেসে একটা লোহার দণ্ড ফেলেছিস, আর 2 নম্বর ক্ষেত্রে একটা চুম্বক শলাকা ফেলেছিস, মানে চুম্বক, দণ্ড চুম্বক আর কি পড়ছে। তো বলে যে দুজনেই কি সমান ত্বরণে পড়বে, এটা বিচার কর। আরেকবার বলি, এদের বাকি সব ধর্ম কিন্তু সমান। হ্যাঁ, যে এ ভারী হেন তেন, যদিও ভারী হালকা সবাই একই দ্রুততায় পড়ে, মানে এগুলো আদারওয়াইজ আর কি এদের মানে ধর্ম সব সমান, ভর ইত্যাদি এগুলো সমান। শুধু এটা একটা লোহার দণ্ড, এটা একটা দণ্ডচুম্বক, দুটোই কি একই ত্বরণে পড়বে, সেইটাই আজকে যা পড়লাম তার একটা থিম টাইপের ব্যাপার। তো দেখ, এইটা যেহেতু এমনি একটা লোহার দণ্ড, এটা জি ত্বরণে পড়বে, মানে অবাধে পতনশীল। এখানে আমার লোহার পরিবাহী এরকম বৃত্তাকার তার থাক বা না থাক, এটা জি ত্বরণে পড়বে। কিন্তু এইটার ক্ষেত্রে কি হবে বিচার করে দেখ, যে তোর একটা বদ্ধ কুণ্ডলী, মানে একটা কুণ্ডলী, আর তার দিকে এটা পড়ছে, মানে তো এটা এগিয়ে আসছে। তাহলে একটা বদ্ধ কুণ্ডলী আর এটা হচ্ছে দণ্ডচুম্বক, তাদের মধ্যে একটা আপেক্ষিক গতি আছে, মানে দণ্ডচুম্বকটা কুণ্ডলীটাকে অ্যাপ্রোচ করছে, তাহলে এদের ভেতরে একটা আপেক্ষিক গতি আছে। আর লেঞ্জ আমায় বলেছে যে এর ফলে এখানে তড়িৎ প্রবাহ হবে, এবং সেটা এমন দিকে হবে যে এর পড়াটাকে অপোজ করবে, মানে মূল কারণটা, মানে চুম্বকটা পড়ছে, এটাই তো এখানে আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টির কারণ। তাহলে এটা এর মূল কারণকে অপোজ করবে, মানে এর প্রান্তে নর্থ পোল হতে হবে। তার মানে তুই যদি এই দিক থেকে দেখিস, ঘড়ির কাঁটার উল্টো দিকে তড়িৎ প্রবাহ হবে, এদিক থেকে মানে উপর থেকে টপ ভিউ থেকে দেখলে এদিকে তড়িৎ প্রবাহ হবে। যাই হোক, সেটা বড় কথা নয়, এটা এর পড়াটাকে অপোজ করবে, অপোজ করার জন্য নর্থ পোল হতে হবে, কিন্তু অপোজ তো করবে, যে এটা যদি চুম্বক হয় এটা অপোজ করবে, ফলে এটা আর কি মানে লেস দ্যান জিতে পড়বে। মানে এমনি ফেলে দিলে জি ত্বরণে পড়তো, যে একটা আংটার দিকে এমনি একটা বস্তু ফেলে দিলে সেটা অবাধে পড়ার মতো জিতে পড়তো। কিন্তু এটা যেই একটা চুম্বক হয়ে গেল, চুম্বকটা যেই এটাকে অ্যাপ্রোচ করছে, এদের রিলেটিভ মোশনের জন্য লেঞ্জের সূত্র অনুযায়ী এটা একে অপোজ করছে, এটা একে অপোজ করছে। আর অপোজ করলেই এটা মানে এর যে ত্বরণে পড়বে সেটা জি হবে না, এমনিতে জিতে পড়তো, সেটা একটু কমে জি এর থেকে কম হবে। তাহলে প্রথম অংশটা আমি সবই আলোচনা করে দিয়েছি, একক, শুধু দেখ মাত্রাটা বলা হয়নি। তাহলে মানে ওই প্রথম দিকের আলোচনায় ফাই এর মাত্রা, ডাইমেনশন অফ ই, ফাই কেন বলিনি, কারণ আমরা সারা 12-এ চেষ্টা করব সব মাত্রা ই দিয়ে আর কি রেডি করা। ই মানে তড়িৎচালক বল অ্যাজ ওয়েল অ্যাজ বিভব প্রভেদ। তো দেখ, বিভব ই বা ভি, তার মাত্রা কি, স্থির তড়িৎ থেকে পড়ে আসছি, এটা হচ্ছে একক আধান আনতে কৃতকার্য, কৃতকার্য বাই আধান, এটা বিভবের মাত্রা। তাহলে কৃতকার্যের মাত্রা কি, বল ইন্টু সরণ, এম এল স্কোয়ার টু টু দি পাওয়ার -2, আর কিউ মানে হচ্ছে এটি। কোনো বইতে আই আছে, সে আমি বারবারই বলছি যে তড়িৎ প্রবাহকে তো মূল রাশি ধরতে হয় এম এল টি এর মতো, তা তড়িৎ প্রবাহ মূল রাশিটা আমি এ ধরি, বইতে যদি আই থাকে বা অপশানে যদি আই থাকে তুই আই ধরিস। আর যেটা বলতে চাইছি মেন কথা, যে ই আর ভি এর মাত্রাটা একদম সড়গড় করে নিবি, কারণ আমাদের 12-এ মডার্ন ফিজিক্সের
দু একটা বিষয় ছাড়া সব কিছুই মানে বুদ্ধি থাকলে তুই ই এর মাত্রা জানলেই বার করে দিতে পারবি। তাহলে এটা হরে ধরে কি দাঁড়াচ্ছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, এটা উঠলে এ টু দি পাওয়ার -1। এটা কার একক? ডাইমেনশন অফ ই অ্যাজ ওয়েল অ্যাজ ভোল্টেজ ভি। আর এবার তুই চ্যানেল পেয়ে গেছিস, সম্পর্কটা তুই জানিস। তাহলে ফাই এর মাত্রা কি হবে দেখ, ই ইন্টু ডিটি, ডিটি মানে তো টি, তাহলে ফাই এর যা মাত্রা সেটা হচ্ছে তোর বিভবের মাত্রা ইন্টু ডিটি, মানে আর একটা সময় গুণ হবে, আর একটা সময় গুণ হবে। তাহলে ডাইমেনশন অফ ফাই, যেটা আজকের আলোচনার শেষ আলোচনা, ডাইমেনশন অফ ফাই উইল বি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এ টু দি পাওয়ার -1। তাহলে সব কথাই হয়ে গেল। আর এই ফাই এরই একক আর কি ম্যাক্সওয়েল, ওয়েবার। ফাই বাই এ করলে চৌম্বক ক্ষেত্র পাই, যেটা হচ্ছে ওরস্টেড, টেসলা। 1 টেসলা হচ্ছে 10 টু দি পাওয়ার 4 ওরস্টেড বা গস। সেই চার্টগুলো ভালো করে করবি, যে থিওরির আলোচনাটা, ফ্যারাডের লেন্স জড়িত যে আলোচনাটা, সেটা ভালো করে রেডি করবি। আর ফাই এর মাত্রা এইটা হবে। আর ফাই হচ্ছে স্কেলার রাশি, কারণ দুটো ভেক্টরের সমন্বয়ে, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট। আর এই সূত্রটা আপাতত আমরা পড়েছি, মানে সূত্রে যদি একটা মাইনাস আসে, কিন্তু আমরা অঙ্কে সাধারণত মানে মড অফ ই করি। ফলে 3 থেকে 8 হলো, চেঞ্জ কত হলো? 8 বিয়োগ 3। 8 থেকে 3 হলো, চেঞ্জ কত হলো? সেটাও তুই বড় থেকে ছোট, মানে 8 বিয়োগ 3ই করবি। মানে সব এটা মডই নিবি, মানে যেটা বড় সেটা আগে নিবি, φ2 - φ1। ওকে, তাহলে এই অংশটা পড়লাম।